বাংলা বর্ষবরণের জন্য প্রস্তুত রমনার বটমূল এবং চারুকলা। বৈশাখী ও চৈত্র সংক্রান্তিতে নানান আয়োজন, রাজধানীতে জমকালো কনসার্ট। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন মঞ্চ ভাঙচুর, জিজ্ঞাসাবাদের জন্য 6 জন হেফাজতে, সকালের অনুষ্ঠান স্থগিত। মিছিল নিয়ে ঢুকার পরে তারপরে এখানে হাসি কুনিয়ার ফাঁসি চাই এগুলো বলতে বলতে ঢুকে পদ্মা ছিটতে এখানে এসে টেবিল উল্টে দিল। ডিসি হিলে মঞ্চ ভাঙচুর করা হয়েছে এবং প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। বৌদ্ধবিহারগুলো এদেশের ঐতিহ্যের অংশ বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহেনা সহ 53 জনের বিরুদ্ধে পরোয়ানা। টিউলিপ হাজির না হলে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার চার্জশিট দাখিল, 90 দিনের মধ্যে বিচার শেষ হবে জানালেন আইন উপদেষ্টা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাত পোহালেই বাংলা নতুন বছর 1432। নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ শোভাযাত্রার প্রস্তুতিও প্রায় শেষ। এবারে শোভাযাত্রায় অংশ নেবে বাঘ, মাছ, পাখি, পালকি সহ 7টি বড় আকারের মোটিফ। এছাড়া 7টি মাঝারি এবং 7টি ছোট আকারের মোটিফও অংশ হবে শোভাযাত্রার। অনুষদে তৈরি মুখোশ বহন করা হবে শোভাযাত্রায়। সকাল 9টায় চারুকলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলায় ফিরবে। এবারের প্রতিপাদ্য রাখা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই মুহূর্তে পয়লা বৈশাখ উদযাপন ঘিরে চলছে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি। চারুকলার কর্মব্যস্ততার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, আপনি সেখানে বেশ অনেকক্ষণ হলেই আছেন। এই আনন্দ শোভাযাত্রা তো আর কয়েক ঘন্টা পরই, কেমন দেখছেন প্রস্তুতি? ফয়সাল, প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে ছিল। আপনি জানেন যে গত 2 দিন আগে এই যে মোটিফ রয়েছে সেই মোটিফের মধ্যে সবচাইতে যে উল্লেখযোগ্য মোটিফ অর্থাৎ ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, মুখাকৃতি, সেই মুখাকৃতি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, যার কারণে সেটি সম্পন্ন করা যায়নি এবং সেই মুখাকৃতিটি এখনও তৈরি করা চলছে। এটি বাদে বাকি যেসব মোটিফগুলো রয়েছে সেগুলোর কাজ কিন্তু একেবারেই শেষ বলা চলে এবং এই মুখাকৃতিটি তৈরি হলেই কিন্তু নববর্ষের বরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি মোটামুটি শেষ হয়ে যাবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যেসব শিল্পীরা আছেন, যারা চারুকলার শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারা সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে সকাল 9টা নাগাদ যখন এই চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে, সেই শোভাযাত্রায় যেন এই যে মুখাকৃতিটি আছে সেটি যেন তারা একদম কাজ শেষ করে তাদের যে কাঙ্ক্ষিত রূপ, সেই রূপেই তারা এটিকে নিয়ে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এবং সেটির লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল নাগাদ সেই কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এবং আরও যেসব মোটিফ রয়েছে, এবার কিন্তু আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম বাংলা নববর্ষ, সেই কারণে কিন্তু বেশ কিছু নতুন ধরনের মোটিফ যেগুলো আগে কখনো নববর্ষের উদযাপনে দেখা যায়নি, যেমন 36 জুলাই লিখিত একটি মোটিফ আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও একটি পানির বোতল, যেখানে হচ্ছে শহীদ মীর মুগ্ধকে স্মরণ করে পানি লাগবে পানি, তার যে সেই বিখ্যাত উক্তি, সেই উক্তিকে স্মরণ করে কিন্তু একটি পানির বোতল তৈরি করা হয়েছে মোটিফ আকারে। এবং একই সাথে অন্যান্য বছর যেসব
মোটিভগুলো থাকে সেগুলোও কিন্তু এবারও রয়েছে। আমাদের জাতীয় পশু বাঘ, জাতীয় মাছ রূপালী ইলিশ থেকে শুরু করে যে পালকি, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ, সেই পালকিও কিন্তু এবারও থাকছে। এবং আরও বেশ কিছু আমরা দেখেছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম তাদের ঐক্যের প্রতীক হিসেবে একটি ময়ূর তৈরি করা হয়েছে। সেই ময়ূরে এবং আরও যেসব বিভিন্ন জাতিসত্তা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সেই মোটিভটি তৈরি করা হয়েছে। এবং বলা যায় যে ফ্যাসিবাদের যে মুখাকৃতি, সেই যে মুখাকৃতিটি ছাড়া আর যেসব মোটিভ রয়েছে তার বেশিরভাগই কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে। এবং সকাল নাগাদ এই যে যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু শেষে সবাই একসাথে এই মুখাকৃতি সহ অন্যান্য মোটিভ সহ সবাই কিন্তু সেই সকালে যে আনন্দ শোভাযাত্রা সেটিতে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন। ফয়সাল। অসংখ্য ধন্যবাদ তানভীর সিদ্দিকী। টিপু জানাচ্ছিলেন বিস্তারিত চারুকলা থেকে। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা মোটিফে আগুন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলাম রাকিব। তদন্তকারীদের বরাত দিয়ে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। বলেছেন আরবি বিভাগের এই শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এদিকে ডিএমপি কমিশনার বলছেন আনন্দ শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হবে। এই দৃশ্য শনিবার ভোর 4:44 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেট টপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক। সম্ভবত আগে থেকে ঘটনাস্থলে রাখা দাহ্য পদার্থ জাতীয় কিছু ছেটানো হয় সেখানে। আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার পাপেটে আগুন ধরিয়ে দেয় সে। পাপেটগুলো পুড়ে যাওয়া নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী সহ সবার চোখ এড়িয়ে ফটক টপকে বেরিয়ে যায় দুষ্কৃতকারী। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান আগুন দিয়েছে আরবি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব। এই রাকিব 5 আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে দাবি করেন তিনি। সূর্য সেন হলের শিক্ষার্থী, কিন্তু সূর্য সেন হলে 5 আগস্টের পরে সে আর থাকে না। 5 আগস্টের আগে ছাত্রলীগের কর্মী হিসেবে তার অ্যাক্টিভিটি ছিল এবং সে বিভিন্নভাবে হুমকি ধামকি দিত। আশা করি খুব দ্রুতই তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো। এর আগে সকালে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান আনন্দ শোভাযাত্রার আগেই এই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাল্লাহ। তবে আগুনের ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চৈত্র সংক্রান্তিতে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন হলো কনসার্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যান্ড সহ 10 জন খানেক ব্যান্ড অংশ নিয়েছে এতে। শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজনে খুশি দর্শক শ্রোতা। উচ্ছ্বসিত শিল্পীরাও বলছেন দূর হোক সাংস্কৃতিক আয়োজনের সব বাধা আর হামলা, নতুন বাংলাদেশ হোক শান্তিপূর্ণ। পাহাড়ি জাতিগোষ্ঠীর গানে মাতোয়ারা ঢাকা। অংশ নেয় পার্বত্য অঞ্চলের গিটার বাদক শিশু কিশোররা, জনপ্রিয় এফ মাইনর, মারমাব্যাট চিম্বুক, খাসিয়াদের ইউনিটি, ত্রিপুরা জনগোষ্ঠীর ইমাং, চাকমাদের ইনভোকেশন। রক ব্যান্ডের সুর, তাল ও মিউজিকে কেউ কারো থেকে যেন কম যায় না। ঢাকায় প্রথম এত বড় প্ল্যাটফর্মে গান গাইলেন পাহাড়ি জাতিগোষ্ঠীর ব্যান্ডগুলো। দর্শক শ্রোতাও উল্লাস করেন বিকেল থেকে সন্ধ্যা রাত অবধি। পাহাড়ি উপজাতিদের গানগুলো করেছে, ওগুলো ভালো লাগছে। ব্যান্ডের জন্য ওয়েট করতেছি আমরা, লালনের জন্য, আর্টসেলের জন্য, ওয়ারফেজের জন্য, তাদের জন্য আমরা খুব ওয়েট করতেছি। আমি বাচ্চা নিয়ে আসছি। সবার জন্য এটা অনেক সুন্দর মুহূর্ত, সবাই করছে। রৌদ্র তাও সবাই একসাথে আসছে, ভাই বোন আত্মীয় স্বজন যে যাকে পারছে নিয়ে আসছে। রাতে মঞ্চ আলোকিত করে স্বনামধন্য ব্যান্ডগুলো। ওয়ারফেজ, আর্টসেল, ফিডব্যাক, লালন, দলছুট তাদের গানের মায়াজালে আবিষ্ট করে দর্শক শ্রোতাদের। ততক্ষণে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শিল্পীরা জানান শিল্প সংস্কৃতি দিয়েই তারুণ্যের মাঝে ভেদাভেদ দূর করতে হবে। বাংলা রক ব্যান্ড সঙ্গীতকে একসঙ্গে করে পাশাপাশি নিজ জাতিগোষ্ঠীর বিভিন্ন দল যারা এসছে, পাহাড়ি যারা আসছে, একসাথে একই মঞ্চে গান করছে, অভিনব জিনিস।
এটা আমরা কখনো ভাবতে পারিনি। রেগুলারলি তারা এসে মিউজিক করুক আমাদের সঙ্গে, এটা যেন আর ফিউচারে যেন আপনার আমাকে না বলতে হয় যে পাহাড়িরা যে শো করছে এটা যে স্পেশাল, এটা যেন না থাকে। আমি চাই এটা নর্মাল হয়ে যায়। শিল্পীদের চাওয়া বাংলা নতুন বছর হোক সবার জন্য শান্তির। আজ থেকে বন্ধ হোক সব ধরনের মব ভায়োলেন্স বা সহিংসতা। শোটা মাঝখানে একটু কমে গেছিল, আবার শুরু হচ্ছে, যেটা নিঃসন্দেহে আমাদের জন্য ভীষণ আনন্দের। এই প্র্যাকটিসটা বহাল থাকুক, এটাই আমরা চাই। মানবতার জয় হোক, মানুষের জয় হোক, এটাই হলো আমাদের চাওয়া। শান্তিময় একটা পৃথিবী চাই, এটাই হলো নববর্ষে আমাদের বার্তা এবং মেসেজ সবার কাছে। এই রকম আয়োজনের এর আগে কখনো বাঙালি মনে হয় দেখেনি। সো আমার মনে হয় এটা অনেক বড় একটা মাইলস্টোন হতে যাচ্ছে। আমার মনে হয় যে আজকের এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের শপথ করা উচিত যে আর কোনো সহিংসতা নয়, সাংস্কৃতিক ছড়িয়ে যাক, বাঙালি সংস্কৃতিতে আমরা আবারও উজ্জীবিত হয়ে উঠি। কনসার্ট সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিএনসিসি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় এই উৎসবের মাঝেই চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন মঞ্চ ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। রাত 8টায় নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 25 থেকে 30 জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে এসে মঞ্চের সামনে চেয়ার টেবিল ভাঙে, ছিঁড়ে ফেলে পর্দা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়, আঘাত করা হয় মঞ্চ প্রস্তুতির সাথে জড়িত শ্রমিকদের। এ সময় শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে না দেওয়ার হুঁশিয়ারি দেয় হামলাকারীরা। এমন ঘটনার পর আগামীকালের বৈশাখীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিত দাস বলেন, প্রশাসন শুরু থেকেই এই অনুষ্ঠানের অনুমতি দিতে গড়িমসি করেছে, অসহযোগিতা করেছে, আর এই কারণেই আজকের ভাঙচুরের ঘটনা ঘটল। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ওরা মিছিল নিয়ে ঢুকার পরে তারপরে এখানে হাসি কুনিয়ার ফাঁসি চাই এগুলো বলতে বলতে ঢুকে পর্দা ছিঁড়তে এখানে এসে টেবিল উল্টে দিয়ে স্টেজে উঠে স্টেজের মধ্যে বক্তৃতা দিচ্ছে, পিছন থেকে কেউ ব্যানারগুলো এনে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আমার সাউন্ডের উপরে এসে অ্যাটাক করতেছে। কিছুক্ষণ আগে আমাকে ফোন করছেন আইডিসি জেনারেল, উনি বলছে যে আপনাদেরকে বলছিলাম আপনার কোনো সমস্যা, তাহলে এই ঘটনা ঘটলো কেন? আমি সেই জন্য বাতিল করে দিচ্ছি। মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো আমি যদি প্রশাসনের সহযোগিতা না পাই। তবে পুলিশ বলছে বৈশাখ নিয়ে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা শঙ্কা নেই। পয়লা বৈশাখের নিরাপত্তায় রাজধানীতে মোতায়েন থাকবে 18,000 পুলিশ সদস্য। এছাড়া র্যাব, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা চাদরে বেষ্টিত থাকবে পুরো রাজধানী। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব কথা জানান র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার। বৈশাখের অনুষ্ঠানে হঠাৎই রমনা বটমূলে বোমার বিস্ফোরণ, চারিদিকে ঘিরে অভিযানে নামে সোয়াট টিম। তাদের পাল্টা গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে 2 দুষ্কৃতিকারী, নিষ্ক্রিয় করা হয় আরও একটি শক্তিশালী বোমা। রোববার সকালের রমনা বটমূল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিভাবে তা মোকাবেলা করা হবে তারই রিহার্সাল করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট। পরে পুরো এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ছিল শক্তিশালী বোমা শনাক্তকারী অত্যাধুনিক প্রযুক্তির রোবট। ডিএমপি কমিশনার জানান, পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে রাজধানীর বিভিন্ন উৎসব স্থলে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। এর আগে ছায়ানটের বর্ষবরণের মূল অনুষ্ঠান মঞ্চের সামনে নিরাপত্তা তল্লাশি চালায় র্যাব, ছিলেন বাহিনী প্রধান। রাজধানী সহ দেশ জুড়ে নির্বিঘ্ন উৎসব হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। বর্ষবরণের দিন বিকেলে 5টার পর সোহরাওয়ার্দী উদ্যানে কেউ প্রবেশ করতে পারবে না। আর বর্ষবরণ শোভাযাত্রার রুট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে বৌদ্ধ বিহারগুলো, যা দেশের ঐতিহ্যের অংশ। তার প্রত্যাশা দেশের সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের জয় হবে। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি। বৌদ্ধ বিহারে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে তিনি ঘুরে দেখেন পুরো এলাকা। বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় তাকে। অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেনাপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে বাংলাদেশ সেনাবাহিনী। জোর দেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর। ধর্ম উপদেষ্টা জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে রাষ্ট্র প্রস্তুত। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। বক্তব্যের এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ডক্টর ইউনূস। জোর দেন দেশব্যাপী সম্প্রীতির ব্যাপারে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে কথা দিলই তো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ে আনুন ফুরিবে, ব্যাগুনারে ফোয়াশা লইয়া যেন টানিয়াই। এ সময় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে দেশের সবাই অংশ নেবে, সেই আশাও প্রকাশ করেন তিনি। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এবারে প্লট বরাদ্দে দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আর দুদক মহাপরিচালক জানিয়েছেন, সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ আসামিরা আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম পরিচালিত হবে। দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগ। পৃথক 3টি মামলায় তাদের সহ 53 জনের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট দেওয়া হয়েছে আদালতে। দুপুরে ওই অভিযোগপত্র আমলে নেয় আদালত। আসামিরা পলাতক থাকায় আদেশ দেওয়া হয় গ্রেপ্তারি পরোয়ানা জারির। তারা এই অন্যায়ভাবে বেআইনিভাবে এই বরাদ্দটা নেয়, এর পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো দায়ের করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে আসামিরা হাজির না হলে তাদের পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। চার্জশিটভুক্ত আসামি যদি বিজ্ঞ আদালতে যদি হাজির না হন কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকেন, সেই ক্ষেত্রে আদালত তাকে পলাতক ঘোষণা করেই এই মামলার বিচার কার্যক্রম শুরু করবে। মামলাটা বিচারাধীন, তো বিজ্ঞ আদালত এই আসামিকে হাজির করার জন্য যে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার কথা সেগুলি বিজ্ঞ আদালতই করবে। এর আগে প্লট দুর্নীতির আরও একটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। এদিন পদ্মা ব্যাংক থেকে 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত, ফারহানা মোমেন সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 21 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। 20 কোটি 26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুরের সাবেক সংসদ সদস্য AKM আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5 কোটি 8 লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার 1 মাস পর চার্জশিট দাখিলের মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। রোববার রাত 10টায় 4 জন আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে চার্জশিট দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 164 ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিট্টু শেখ,
ধর্ষণের দায় স্বীকার করেছেন। নিহত আসিয়ার ভগ্নিপতি সজীব শেখ এবং তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে হত্যার হুমকি আর হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ডিএনএ টেস্টেও পাওয়া গিয়েছে হিটু শেখের সম্পৃক্ততা। গত 6 মার্চ শহরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। এরপর 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের পক্ষে নন তিনিও, কিন্তু এটি বিলোপে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। এ সময় আসিফ নজরুল জানান, মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের মামলার চার্জশিট হয়েছে এবং 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি মডেল মেঘলা আলমকে বাসার দরজা ভেঙে গ্রেফতারি পরোয়ানা ছাড়া আটক করা হয়। বিশেষ ক্ষমতার মতো কালো আইনের প্রয়োগ করে এই আটকের ঘটনায় দেশি বিদেশি মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা স্বীকার করেছেন যে প্রক্রিয়ায় মেঘনাকে গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। আইন উপদেষ্টা বলেন, বিশেষ ক্ষমতা আইনের পক্ষে নন তিনি, কিন্তু আইনটি বাতিলে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আপনারা জানেন, রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে, কিছুটা রাজনৈতিক কনসেনসাসও তৈরি করা প্রয়োজন। কারণ আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল। লাভ আছে কোনো? কথা বলে নেই, 2-1 মাসের জন্য লোক দেখানো করে লাভ কি বলেন? শিশু আসিয়ার আলোচিত ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার চার্জশিট প্রস্তুত। 90 দিনের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশাবাদী ডক্টর আসিফ নজরুল। চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে। এ সময় কোনো আওয়ামী লীগ নেতার জামিন তার মন্ত্রণালয়ের এখতিয়ার নয় বলেও দাবি করেছেন আইন উপদেষ্টা। জানান, আইন মন্ত্রণালয় থেকে ৭,১৮৪ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সন্দিগ্ন আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এজাহারভুক্তদের না, এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে মেঘনা আলমের বাবা হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে মেঘনাকে গ্রেপ্তারে ঘটনার জেরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেঘনার বাবা। দ্রুত মেয়ের মুক্তি চেয়েছেন তিনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিভিন্ন সেক্টরে যারা দক্ষ তাদের দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়া হবে। প্রতিভাবানরা দেশের সেবা করার সুযোগ পাবেন, একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে কৃষি, শিল্প সহ সকল খাতের উন্নয়নে পরিকল্পনা মাফিক কাজ করবে বিএনপি। প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগ নেওয়া হবে। সংস্কার এবং নির্বাচন ইস্যুতে তারেক রহমান বলেন, যারা আগে সংস্কার পরে নির্বাচনের কথা বলছে তারাই আবার প্রার্থিতা ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। বিএনপি দ্বিমুখী আচরণ করছে না। তিনি বলেন, বিএনপি মনে করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে নির্বাচন যথাসময়ে হতে হবে। আন্দোলনে শরীক হয়েছিল তাদেরকে নিয়েই কিন্তু আজকে সেই আমাদের পুঁথিগত শিক্ষার বাইরে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে, তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে। বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে, আন্দোলন করছে একদিকে, আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে। বাড়ল শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম। বয়লার এবং ক্যাপটিক দুই ক্ষেত্রেই দাম বাড়িয়েছে বিইআরসি। ব্রিফিংয়ে জানানো হয়, সব মিলিয়ে শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 33%। তবে পুরনো গ্রাহকদের বিদ্যমান অনুমোদিত লোড পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে দাম। কিন্তু সংকটের মধ্যে গ্যাসের এমন মূল্য বৃদ্ধিতে কমবে শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিল্প উৎপাদনে বড় ভূমিকা রাখে গ্যাস। বলা যায় উৎপাদনের ক্ষেত্রে বেড়েছে গ্যাস নির্ভরতা। তবে বিকেলে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে দুঃসংবাদ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ব্রিফিংয়ে বলা হয় শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 40 টাকা, আর ক্যাপটিভে 31.50 টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য 42 টাকা। একই সঙ্গে আমরা বিতরণ কোম্পানি সমূহকে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস, একই সঙ্গে তাদের বিদ্যমান সিস্টেম লস কমিয়ে আনার বিষয়ে সময়াবদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বলা হয়েছে। সাবসিডি থেকে যাবে সরকার, হয়তো সরকার মানে কি জনগণ এই বোঝাটা বহন করতে হবে, যে কারণে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম লস কমানো। সব মিলিয়ে দেশের শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীর গ্রাহকের অনুমোদিত লোডের 50% পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে বিদ্যমান দাম। শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে, একটা সুযোগও এখানে তৈরি হলো। শিল্পায়নের বিষয়টা আমরা অনুসরণ করার চেষ্টা করব। বিগত 12 মাসে কি ধরনের নতুন কানেকশন তারা দিয়েছে তিতাস, এবং আগামী 12 মাসে কি ধরনের কানেকশন দিবে, এই জিনিসটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধিতে উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। থমকে যাবে বিনিয়োগ। খরচ তো বাড়তে বাড়তে চারিদিক থেকে ব্যবসায়ীরা আঘাত পাবে। আপনার রপ্তানিতে এখানে একটা ক্ষতি পড়বে, আপনার মানুষের ক্রয় ক্ষমতার উপরে একটা বোঝ হয়ে দাঁড়াবে। কর কাঠামো উন্নয়নের বাদ দিয়ে আমি কিভাবে কর আহরণ, রাজস্ব আহরণের দিকে আমি কনসেন্ট্রেট করতে পারবো, সেখানে যদি আমি এখন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রাইস বাড়িয়ে দিই, তাহলে আমার কি পণ্যর খরচ কমবে না বাড়বে? সেটা কি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটা সহনীয় পর্যায়ে দাঁড়াবে কি দাঁড়াবে না, এই প্রশ্ন কিন্তু ব্যবসায়ী সমাজে থেকে যাবে। পরিবর্তিত অবস্থায় ব্যবসা বাণিজ্যে তৈরি হয়েছে নানামুখী চ্যালেঞ্জ। তার মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাড়ার ঘা অবস্থা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিনিয়োগের রোড ম্যাপ এবং পাইপলাইন তৈরি করাই ছিল বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য। এর ফল পাওয়া যাবে 2026 সালের দিকে। এরই মধ্যে আলোচনা চলছে বড় বড় বেশ কয়েকটি বিদেশি কোম্পানির সাথে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 4 দিনের বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এদিকে দীর্ঘ 4 বছর পর প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত হলো বিডা বেজার গভর্নিং বডির বৈঠক, যেখানে সিদ্ধান্ত আসে 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের। ভিন্ন এক প্রেক্ষাপটে এবারের বিনিয়োগ সম্মেলনের আয়োজন। 4 দিনের এই সম্মেলনে অংশ নেন প্রায় 3,500-এর বেশি মানুষ। অংশ নেন অন্তত 50টি দেশের 415 জন বিনিয়োগকারী। সম্মেলনে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় 6টি প্রতিষ্ঠানের সাথে। বিনিয়োগের ঘোষণা আসে 2টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয় 3,100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে সম্মেলন থেকে। তবে সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিনিয়োগের একটি রোডম্যাপ এবং পাইপলাইন তৈরি করা, বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে, কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাস। 2020 সালের পর রোববার অনুষ্ঠিত হয়েছে বিডা ও বেজার গভর্নিং বডির বৈঠক। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ওই মিটিংয়ে নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। এছাড়া বাতিল করা হয়েছে আগের 10 অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম। 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা we are cancelling the license for the economic zone because we don't think it's necessary. যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে। একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছেন। নেপালের জন্য একটা এক্সক্লুসিভ ইপিজেড করার কথা উনি বলেছেন। এছাড়া আগামী সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণের জন্য বিদেশি কোম্পানি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয় গভর্নিং বডির বৈঠকে। আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করব। বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের সকল সেবা অনলাইনে করা এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিডা বেজার গভর্নিং বডির বৈঠকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ এবং তার 5 সহযোগীর ফের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে 6 জনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে প্রত্যেকের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাসুম। 6 জনই মিয়ানমারের নাগরিক। আতাউল্লাহ ছাড়া বাকিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বাস করতেন। আদালতের পিপি জানান, আসামিরা নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসন এলাকায় গোপন বৈঠক করে। আর এই খবরের ভিত্তিতেই গত 17 মার্চ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আরসা প্রধান আতাউল্লাহর বিরুদ্ধে 9টি হত্যা মামলা সহ অনেক অভিযোগ রয়েছে। এর আগে গত 18 মার্চ 2 মামলায় তাদের মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গভীর নলকূপ থেকে পানি নেয়াকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। বিকেলে উপজেলার জলসুখার মিরহাটি এবং মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, জলসুখা এলাকায় বেশ কিছুদিন ধরেই টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। এতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে সেখানে। শনিবার সন্ধ্যায় মিরহাটি গ্রামের অলি মিয়ার মেয়ে এক শিশুকে নিয়ে পাশের মধ্যপাড়া গ্রামে সরকারি গভীর নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় মধ্যপাড়া গ্রামের ওয়াসিম মিয়া পানি নিতে বাধা দেয়। আর এই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। এর জের ধরে আজ সকালে দুপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলাও চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে যৌথ অভিযানে ক্যাসিনোর মূল হোতা সহ 6 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত 9টা থেকে অভিযান চালায় গাজীপুর সদর এবং শ্রীপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, শ্রীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ দীর্ঘদিন ধরে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে তার শ্বশুর বাড়িতে অভিযান চালানোর সময় একটি ঘরে মোশাররফ ও গাজীপুর সদর থানার ওসি সহ 10 পুলিশকে আটক করে ঘরের ভেতরে আটকে ফেলে তার সহযোগীরা। মোশাররফকে ছিনিয়ে নিতে ঘরের ভেতর ঢুকে অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় তার লোকজন। এতে সদর থানার ওসি সহ অন্তত 5 পুলিশ আহত হয়। পরে শ্রীপুর থানাকে খবর দিলে 2 থানার যৌথ অভিযানে মোশাররফ সহ 6 জনকে আটক করা হয়। নানান আয়োজনে চৈত্র সংক্রান্তি উদযাপন করল গুলশানবাসী। রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়ায় আয়োজন চলে মধ্যরাত অবধি। মঞ্চে গানের পাশাপাশি ছিল আলপনা, অঙ্কন। নানান বয়সী মানুষ উপভোগ করে সব অনুষ্ঠান। নববর্ষের সকালেও থাকবে তাদের বিভিন্ন অনুষ্ঠানমালা। মাথার উপর জল জ্বলে পূর্ণিমার চাঁদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের মঞ্চে গান গাইছেন ইসলাম উদ্দিন পালাকার। গানের সুরে তখন দারুণ রকম বিভোর দর্শক শ্রোতা। গুলশান সোসাইটির চৈত্র সংক্রান্তির মনোজ্ঞ আয়োজনে নানা রকম পণ্যের পসরা নিয়ে বসেছিল বিভিন্ন স্টল। ঘুরে ঘুরে সেসব কিনেছেন দর্শনার্থীরা। এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে যেটা ট্রেডিশনালি নরমালি শহরে পাওয়া যায় না। খুব প্রশংসনীয় উদ্যোগ যে আমাদের ঘরের কাছে এত সুন্দর একটা আয়োজন হয়েছে। ভেরি নাইস অ্যারেঞ্জমেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর। খাওয়ার জায়গাগুলো অত হয় নাকি, বাট ইটস ভেরি 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 নাইস। এলাকার জন্য এটা একটা দারুণ আনন্দের ব্যাপার, দারুণ উৎসবের ব্যাপার। পরিচিত জনদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সাথে গল্প হচ্ছে। কয়েক বছর ধরে অনেকগুলাই কনসার্ট দেখেছি, যেখানে রবীন্দ্র সরোবরে হয়েছে, এখানে হয়েছে, অনেকগুলো কনসার্ট দেখেছি যেখানে অনেক ডিফারেন্ট। আগের বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের অলিগলি হালখাতা উৎসব করছে গুলশান সোসাইটি। নগরে গ্রামের শোভা পৌঁছে দিতে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। একটা সুন্দর বার্তা আমরা পেলাম, সেটার রেস্ট আমরা ধরে রাখতে চাই, সেটার রীতিটা আমরা ধরে রাখতে চাই। অলিগলি কেন? কারণ আমরা চাই সব জায়গাতেই হোক, আমরা খালি করবো আর কেউ করবে না এমন না। আমরা চাই এখানে গুলশানে হোক, বনানীতে হোক, বাড়িধারায় হোক, ড্যামরায় হোক, প্রত্যেকটা পাড়ায় হোক। সাম্প্রতিককালে আমাদের যে আলোচনাগুলো হওয়া দরকার, সেই আলোচনাগুলো আমরা এখানে করছি। একই সঙ্গে আমাদের এলাকাবাসীকে নিয়ে আমরা একটা কমিউনিটি গড়ে তুলতে চাচ্ছি। আমাদের জন্য এই পহেলা বৈশাখ কিন্তু কেবলমাত্র একটা অনুষ্ঠান না, এটা আমাদের শিকড়ের অংশ, এটা আমাদের ঐতিহ্যের অংশ। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রাস্তায় আলপনা এঁকে। মধ্যরাত পেরিয়ে চলে সে আয়োজন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে পরবর্তী কর্মসূচি জানাবেন তারা। রাতের মধ্যে হল খুলে দেওয়ার আলটিমেটাম জানিয়ে রোববার বিকেল থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল তারা। এ সময় কুয়েট সিন্ডিকেট সদস্যের কাছে হল খুলে দেওয়ার জন্য লিখিত আবেদন করে শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, ছাত্র রাজনীতি বন্ধ সহ কয়েকটি দাবি জানায়। 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকাল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সিলেট অবৈধ স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ অভিযানের সময় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল থেকে সিলেট সদরের ধোপাগুলোয় অভিযান চালিয়ে 9টি অবৈধ স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে হঠাৎ করেই ক্ষুব্ধ হয়ে ওঠে মিল মালিক এবং শ্রমিকরা। তারা সংঘবদ্ধ হয়ে আভিযানিক দলের উপর হামলা চালায়। এতে পুলিশের এক সদস্য আহত হয় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জে একটি চিপস কারখানাকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সদর উপজেলার রামগাতি এলাকায় SM মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালায় প্রশাসন। কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি চিপস তৈরিতে আলুর বদলে ময়দা ব্যবহার করত। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল এবং রং ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠানটির কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুমিল্লায় মাস্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী এক্সক্লুসিভ কুকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ঝাউতলা এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক শেফ টমি খান। কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের খাবারে অভ্যস্ত হয়ে দেশীয় খাবারের থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে বাংলাদেশিরা। বিশ্বের দরবারে বাংলাদেশের খাবার সঠিকভাবে পরিবেশন করতে পারলে সেগুলো জনপ্রিয়তার শীর্ষস্থান পাবে বলে দাবি করেন বক্তারা। সাতক্ষীরায় বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই কার্যক্রম শুরু হয়। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করছেন। গত 1 এপ্রিল সকালে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায়। এতে স্থানীয় মানুষ সেনাবাহিনীর কাছে চিকিৎসা সেবা দাবি করে এসেছিলেন। তারই প্রেক্ষিতেই চিকিৎসা ক্যাম্প করা হয়। এবারে প্রবাসের খবর। সৌদি আরবে অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। যুবদলে ঢাকা উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের রিয়াদ আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেয় নোয়াখালী জেলার সৌদি পূর্বাঞ্চল শাখা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক উজ্জ্বল সুমন পাটোয়ারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদুল মিরাজ। প্রধান বক্তা ছিলেন সৌদি পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর গোলাম হোসাইন। এছাড়া বিশেষ অতিথি মিম সিদ্দিকুর রহমান ইমরান, মামুনুর রশিদ, নুরুল আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার দেয়া হয়। বুধবার আল বারাকা রাজপ্রাসাদে বাংলাদেশ সহ 7 দেশের রাষ্ট্রদূতরা সুলতানের কাছে পরিচয়পত্র উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, রাশিয়া, জাপান এবং সুদানের প্রতিনিধিরা। এ সময় রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠকও করেন ওমান সুলতান। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না করলে কাজে আসবে না সংস্কার, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। কানাডার মন্ট্রিলে কুইবেক বিএনপি এবং কানাডা মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক কর্মী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই অনুষ্ঠান করা হয়। এতে আব্দুল ওয়াদুদ রোকনের সভাপতিত্বে সঞ্চালনা করেন কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরমান মিয়া, সাইদুর রহমান, কামরুল হাসান, জাহাঙ্গীর আলম, মুকু আহমেদ সহ অন্যরা। শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে যোগ দেন কানাডার সাবেক ইমিগ্রেশন মন্ত্রী মার্ক মিলার।
যমুনা টেলিভিশনের 11তম বর্ষপূর্তি উদযাপিত হলো বাহরাইনে। শুক্রবার রাজধানী মানামার একটি হোটেলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দেশটির বাংলাদেশ প্রেস ক্লাব। সংগঠনের সভাপতি সম্রাট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার, স্কয়ার মেডিকেলের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, স্বপন মজুমদার সহ অন্যরা। অনুষ্ঠানে যমুনা টিভির প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করে করা হয় বিশেষ দোয়া। যমুনা টিভি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রতিষ্ঠান এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এই সাফল্য অর্জন করেছে। আমি তাদের সাফল্য ধারাবাহিকতা কামনা করছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার জন্য যমুনা টিভি সবার সেরা। সাদাকে সাদা কালোকে কালা বলে তারা যে অগ্রণী ভূমিকা রাখতেছে এবং সংবাদ পরিবেশন করছে, এই জন্য যমুনা টিভিকে আমি ধন্যবাদ জানাই। এবারে খেলার খবর। ক্রিকেট নারী বিশ্বকাপ বাছাই পর্ব নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আরিশদের দেয় 236 রানের টার্গেট, 8 বল হাতে রেখেই টপকে যায় টাইগার্সরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 6 রানের মাথায় ওপেনার সারা ফোর্বসকে হারায় আরিশরা। আরেক ওপেনার গ্যাবি লুইসকে কটন বোল্ডের ফাঁদে ফেলেন স্পিনার জান্নাতুল ফেরদৌস। 33 রান করে অ্যামি হ্যান্টারও কাটা পড়েন রান আউটে। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েছেন পেন্ডারগাস্ট এবং লরা ডেলানি। 72 রানের জুটি করেন তারা। অবশেষে পেন্ডারগাস্টকে 41 রানে ফেরান রাবেয়া খাতুন আর ডেলানিকে 63 রানে থামান ফাহিমা খাতুন। শেষ দিকে কেলি 24 রানে 8 উইকেটে 235 রানের পুঁজি পায় আইরিশরা। 3 উইকেট নেন রাবেয়া। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 17 রানের আগে সাজ ঘুরে ফেলেন টপ অর্ডারে 5 ব্যাটার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি 51 রান করে আউট হন। তবে দলীয় সর্বোচ্চ অপরাজিত 67 রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ঋতুমণি।